আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। নিরাপদে থাকতে এবং ইরানের সম্ভাব্য হামলা বন্ধে তেহরানকে সন্তুষ্ট করতে ইউএইর উদ্যোগ, আমিরাত থেকে ইরানে মূল্যবান উপহার প্রেরণ। যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেটে হারিকেন লালার প্রভাবে বন্যা, জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়ায় একজনের মৃত্যু, 1 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ, চিকিৎসা তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠনের তাগিদ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে নিজেদের নিরাপদ রাখতে এবং ইরানের সম্ভাব্য হামলা বন্ধ করতে তেহরানকে সন্তুষ্ট করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত থেকে ইরানে প্রায় $3 বিলিয়ন নগদ অর্থ, 2 টন সোনা এবং 15টি বাণিজ্যিক বিমান পাঠানোর বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এসব তথ্যের সত্যতা অস্বীকার করেছে দুই দেশ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের পাল্টা হামলা ঠেকাতে তেহরানের সঙ্গে গোপনে সমঝোতার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন দাবি উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে, ইউএইর ব্যাংকে থাকা ইরানের অবরুদ্ধ অর্থ থেকে $3 বিলিয়ন বেশি নগদ অর্থ ও সোনা তেহরানে পাঠানো হয়েছে। ইরানের এয়ারলাইন্সগুলোর কাছে সংযুক্ত আরব আমিরাতের প্রায় 15টি যাত্রীবাহী বিমান বিক্রি বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপের মূল লক্ষ্য হতে পারে ইরানের হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। বিশেষ করে জুলাইয়ে হরমুজ প্রণালীতে আমিরাতের বাণিজ্যিক জাহাজে হামলার পর তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে আবুধাবি। তবে ইরান ও ইউএই দুপক্ষই উপহার বা অর্থ ও বিমান হস্তান্তরের অভিযোগ অস্বীকার করেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে ইউএসএ সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার পথে বাধা সৃষ্টি করলে মিত্র দেশ ওমানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান ও ইরানের মাঝে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে ওই হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। সোমবার এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সময়সীমার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে না তেহরান। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হামলা হলে জবাব দিতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে জড়িত স্থানীয় পুলিশ কর্মকর্তাদের আর্থিক ও আইনি সুরক্ষা দিতে নতুন বীমা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তবে মানবাধিকার রক্ষাকারীরা অভিযোগ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার অপচেষ্টা চলছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে স্থানীয় পুলিশকে ব্যবহার করার মাত্রা বহুগুণ বাড়িয়েছে আইস। তবে অভিযানে আইনি জটিলতা বা অনাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের যাতে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেজন্য বিশেষ আইনি বীমা কর্মসূচির প্রস্তাব করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী
প্রাক প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা অভিবাসন সংক্রান্ত কাজ পরিচালনার সময় আইনগত সুরক্ষার জন্য বছরে $5 লাখ দায়বদ্ধতা বীমা কিনতে পারবেন। প্রতি বছর কর্মকর্তা প্রতি নির্ধারিত $250 পর্যন্ত প্রিমিয়াম খরচ বহন করবে আইস নিজেই। তবে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচির আওতায় স্থানীয় পুলিশের সাথে আইসের অংশীদারিত্ব ও গ্রেপ্তারের সংখ্যা বহুগুণ বেড়েছে। চলতি বছরের প্রথম 2 মাসেই এই চুক্তির আওতায় মাসে গড়ে প্রায় 3000 ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যা আগের তুলনায় প্রায় 12 গুণ বেশি। প্রশাসনের এই বীমা প্রস্তাব একদিকে যেমন আইসের যৌথ অভিযান পরিচালনায় গতি আনবে, তেমনি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে অভিবাসন নীতি নিয়ে বিতর্ক কি করবে আরও ঘনীভূত। লুথর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেটে হারিকেন লালার প্রভাবে প্রবল বন্যা, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ায় একজনের মৃত্যু হয়েছে এবং 1 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিখোঁজ 90 বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিগ আইসল্যান্ডে প্রবল বৃষ্টিপাতে কাদা ও পাহাড়ি ধসে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। আবহাওয়া পরিস্থিতির কারণে বিগ আইল্যান্ডের স্কুল ও সরকারি অফিস মঙ্গলবারও বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ঝড়টি কিছুটা দুর্বল হলেও সমুদ্রের দিকে গিয়ে বুধবারের মধ্যে পুনরায় শক্তিশালী হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য দ্বিতীয় সেরা অঙ্গরাজ্য হিসেবে নিউ জার্সিকে স্থান দিয়েছে ওয়ালেট হাবের সাম্প্রতিক এক গবেষণা। ওয়ালেট হাব 50টি অঙ্গরাজ্যকে সামর্থ্য, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য, জীবনযাত্রার মান এবং নিরাপত্তা সহ 5টি প্রধান বিষয়ে 51টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে আইডাহো। নিউ জার্সির গড় পারিবারিক আয় প্রায় $1,04,000, যা দেশের তৃতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য সূচকেও এগিয়ে নিউ জার্সি। এখানে অকাল মৃত্যুর হার দেশের দ্বিতীয় সর্বনিম্ন এবং গড় আয়ু দেশের অন্যতম সেরা। সব মিলিয়ে উচ্চ আয়, উন্নত স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিউ জার্সিকে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য অন্যতম সেরা অঙ্গরাজ্যে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় তীব্র দাবদাহের বিষয়ে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। পরিস্থিতি বিবেচনায় নিউ অরলিন্স ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। 1 জুলাই থেকে শহরটিতে 38টি দাবদাহজনিত জরুরি কল পাওয়া গেছে, যেখানে হিটস্ট্রোকের মতো মারাত্মক লক্ষণ বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে পর্যটক ও আগে থেকেই অসুস্থ ব্যক্তিরা এই অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় পর্যাপ্ত পানি পান ও তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্টেটে টানা কয়েকদিনের ঝড় ও ভয়াবহ বন্যায় অন্তত 7 জনের মৃত্যুর পর ইন্ডিয়ানা পুলিশের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। শহরটির বিভিন্ন এলাকায় পানি 2 মিটার পর্যন্ত উঠে প্লাবিত হওয়ায় এখন অনেকে চরম আবাসন সংকটে পড়েছেন। পূর্বাঞ্চলীয় র্যান্ডলফ কাউন্টিতে আবহাওয়া পরিস্থিতির কারণে নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং 6টি কাউন্টির বাসিন্দাদের অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে বলা হয়েছে। অনেক বাসিন্দা তাদের বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ায় আশ্রয়কেন্দ্র ও স্বজনদের দ্বারে দ্বারে ঘুরছেন। নতুন করে জীবন পুনর্গঠনে সরকার ও স্থানীয় অনুদান তহবিলের সহযোগিতা আশা করছেন দুর্গতরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নতুন করে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় পানি নামতে আরও সময় লাগতে পারে। আজ থেকে শত শত কানাডীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% পর্যন্ত শুল্ক আরোপ শুরু হতে পারে। এর আগে একটি চুক্তিতে পৌঁছে শুল্কের চাপ কমানোর চেষ্টা করছে কানাডা। 3 সপ্তাহ 2 দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনও বড় কোনো অগ্রগতি হয়নি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা তাদের গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ওয়াশিংটন তাদের দাবিতে অনড় থাকায় শেষ মুহূর্তে চুক্তি হবে কিনা তা এখনও অনিশ্চিত। এবারে অন্যান্য সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে 2 দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারি জানান, আদালত তার চিকিৎসার তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে এবং ইমরান খানের পরিবারকে হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতিও দিয়েছে। 2023 সালের আগস্টে বেশ কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দী হন ইমরান খান। তন্ময় মাহমুদের রিপোর্ট। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় আবারও আলোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারা অভ্যন্তরে গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় পড়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকা, জানিয়েছে ডয়েচে ভেলে, আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে, 3 বছরের কারাবাসে চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। সোমবার আদিওয়ালা কারাগারের সুপারিনটেন্ডেন্টের আদালতে জমা দেয়া প্রতিবেদনে নিশ্চিত হয় বিষয়টি, যেখানে গত 10 আগস্ট কার্ডিয়াক বোর্ডের পর্যালোচনায় ইমরান খানের পালস ও হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতার কথা উঠে আসে। তার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবার লক্ষণ দেখা দিয়েছে বলেও উঠে আসে মঙ্গলবারের শুনানিতে, যার ধারাবাহিকতায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতাকে কারাগার থেকে হাসপাতালে হস্তান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 3 সদস্যের বেঞ্চ রাওয়ালপিন্ডি আদিওয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেবার নির্দেশ দেন। বোর্ডে ইমরান খানের ছোট বোন উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ফয়সাল সুলতানকেও রাখার কথা বলা হয়েছে। ইমরান খানের আইনজীবী জানান, আদালত আগামী 2 দিনের মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। आज सुप्रीम कोर्ट ने हुक्म दिया है कि 2 दिनों में इमरान खान साहब को अडयाला जेल से यहाँ इस्लामाबाद में शिफा इंटरनेशनल अस्पताल में मुंतकिल किया जाए। একই সাথে তার চিকিৎসার তদারকিতে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতালে থাকাকালে ইমরান খানের পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবেন। বিদেশে থাকা তার 2 ছেলের সাথেও কথা বলার অনুমতি পাবেন তিনি। আইনজীবীদের দাবি, আগামী 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খানকে হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছে আদালত। उन्होंने कहा कि उनका अब चेकअप होगा अस्पताल में, जिसमें डॉक्टर उज़मा मौजूद होंगी और बोर्ड भी बनेगा और डॉक्टर उज़मा भी और डॉक्टर फैसल भी उसमें बोर्ड में मौजूद होंगे, ताकि मुकम्मल उनका इमरान खान का मुआयना, चेकअप सारा कुछ हो सके। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা মামলায় 2023 সালের আগস্টে গ্রেফতারের পর থেকেই কারাগারে আছেন ইমরান খান। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। 1 যুগ পর ইটালির রাজধানী রোমে আবারও মঞ্চ মাতালেন বাংলা রক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগর বাউল জেমস। ইটালি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন এবি জেন প্রেজেন্স আয়োজিত আমিচি বাংলা ফেস্টিভ্যাল সিজন 2 এর উদ্যোগে রোমের স্ট্যাটাচিও এস্টেটে অনুষ্ঠিত হয় এই লাইভ কনসার্ট। রোমে প্রিয় শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে কয়েক সপ্তাহ ধরে ইটালির বাংলাদেশি কমিউনিটিতে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেমসকে সরাসরি মঞ্চে দেখতে ইটালির বিভিন্ন শহর থেকে ছুটে আসেন প্রবাসীরা। জনপ্রিয় সব গান পরিবেশন করে জেমস মাতিয়ে রাখেন দর্শকদের। অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নগর বাউল। বাংলা সংস্কৃতি ও সঙ্গীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও সামনে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান জেমস। ইউরোপে স্কলারশিপ, দ্রুত ভিসা, বৈধ ওয়ার্ক পারমিট, এমন সব প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা হচ্ছে প্রতারণার নতুন ফাঁদ।
প্রতারক চক্র আসল কাগজপত্রের আদলে জাল কাগজপত্র, ওয়েবসাইট, ওয়ার্ক পারমিট তৈরি করে তরুণদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকা ভিত্তিক বিজ্ঞাপন বুস্ট করে বেকার ও বিদেশ যেতে ইচ্ছুক তরুণদের টার্গেট করে চক্রগুলো। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগীদের বড় একটি অংশই অভিযোগ করেন না। রিয়াজ ইসলামের রিপোর্ট। বেকারত্ব, আর্থিক সংকট ও উন্নত জীবনের আশায় দিন দিন বাড়ছে তরুণদের ইউরোপ সহ বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা। তরুণদের এই স্বপ্ন আর অসহায়ত্বকে পুঁজি করে অনলাইনে সক্রিয় প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেট করা হয় তরুণদের। নরওয়ে যাওয়ার জন্য বা পর্তুগাল যাওয়ার জন্য ইউরোপের যে কোনো একটা দেশের নাম মেনশন করে আমরা সার্চ করলেই চলে আসে। গুগল ক্রোমে ঢুকিয়া ওই কোম্পানির নরওয়ে কোম্পানির কোম্পানি সার্চ আছে, ওইখানে আমার ছোটো ভাইয়ের যে পাসপোর্ট নাম্বার, ওইখানে আইডি নাম্বার, ট্রেকিং নাম্বার দিছি, ওই সব কিছু আসছে। 15 লাখ টাকা আছে যে অ্যাম্বাসি দ্বারা করাইবো, পরে যে অ্যাম্বাসিতে দ্বারা যে ডেট আছে, পরে যা দেখি অফিস বন্ধ। ভুক্তভোগীদের কেউ জমি বিক্রি করে, কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে টাকা জোগাড় করেছিলেন। ঋণের বোঝা, পাওনাদারদের চাপে এখন দুর্বিষহ তাদের জীবন। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের প্রতিটা টাকা তো অনেক কষ্টের টাকা। আর পরিবারের কাছে আমি নিকৃষ্ট গেছে, মানে আমার এই কারণে আমার পরিবারের লোক আমাকে দেখতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এসব চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসল নথির আদলে জাল ওয়েবসাইট, ভিসা ও ওয়ার্ক পারমিট তৈরি করে। ফলে সাধারণ মানুষ আসল নকল শনাক্ত করতে না পারায় সহজেই এসব চক্রের ফাঁদে পা দেয়। এই কিউআর বা এই ওয়েবসাইটের উপযোগিতাটা কি সেটাও কিন্তু মানুষ অত যাচাই বাছাই করে না, এবং এমনভাবে এই ওয়েবসাইটটা ডেকোরেশন করা থাকে এটা দেশের বাইরের, তো দেশ থেকে বসেও তারা প্রকৃত অর্থে ওই দেশের বাইরের এই জিনিসটি তারা ভেরিফাইড করতে পারে না। একটা প্ল্যাটফর্মে যদি পুলিশ, বিটিআরসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আইন মন্ত্রণালয় এগুলোর যদি সমন্বয় ঘটে, অবশ্যই এই জাতীয় অপরাধ একটি ক্লিকে সমাধান করা সম্ভব। অপরাধ বিশেষজ্ঞদের মতে, এসব অপরাধী চক্রের স্থানীয় নেটওয়ার্ক, অর্থ লেনদেনের মাধ্যম এবং তাদের সহযোগীদেরও তদন্তের আওতায় আনা প্রয়োজন। যে কোনো প্রতারক চক্র বা অপরাধী তার অপরাধ কিংবা প্রতারণার গল্প বা মাত্রাটা বড় আকারে পরিণত করে তখনই যখন সে বুঝতে পারে তাকে আইনের মুখোমুখি করা বা তার এই প্রতারণার গল্পে বাধা দেওয়া বা প্রতিরোধ করার মতো শক্তিশালী কোনো ইউনিট রাষ্ট্রের নেই। উন্নত দেশে গিয়ে ভাগ্যের চাকা পরিবর্তনের যে স্বপ্ন দেখছেন তরুণরা, সেটিকেই মোক্ষম অস্ত্র বানিয়েছে প্রতারক চক্র। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা গেলে কমানো যাবে এই ধরনের অপরাধ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় রাশিয়ার বিরোধী রাজনীতিক লেভ স্লসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার 63 বছর বয়সী স্লসবার্গকে রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ও তাদের বদনাম করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন পসকোভের আদালত। রায়ের নিন্দা জানিয়ে স্লসবার্গ বলেন, রাজনৈতিক ও নাগরিক অবস্থানের কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। উদারপন্থী দল ইয়াবলোকার উপপ্রধান স্লসবার্গের বিরুদ্ধে রায়ের আপিল করবে দলটি। একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট পার্লামেন্ট নির্বাচনে ইয়াবলোকার অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। বেলজিয়ামের মালমেজি শহরে ঐতিহ্যবাহী অমলেট উৎসব হয়েছে। উৎসবে একসঙ্গে ৭,২০০ ডিম দিয়ে তৈরি করা হয়েছে বিশাল অমলেট। সঙ্গে দেওয়া হয়েছে বেকন আর পেঁয়াজ। অমলেটটি ভাজতে ব্যবহার করা হয়েছে 4 মিটার ব্যাসের কড়াই। রান্নার এই আয়োজন দেখতে ভিড় করেন পর্যটক সহ শত শত দর্শনার্থী। ডিম ভাঙা, ফ্যাটানো এবং রান্নার কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরা। আয়োজকদের মতে, বিশাল অমলেট তৈরি এই আয়োজন শুধু খাবারের উৎসব নয়, এটি মানুষকে একসাথে করারও একটি উপলক্ষ। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার FM বোরহানউদ্দিন। ঐতিহাসিক এই জয়ের পর সোমবার ডারউইনে সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ দলের সাফল্যের প্রশংসা করেন হাই কমিশনার। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। ডারউইনে জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। 22 আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে।
নিরাপদে থাকতে এবং ইরানের সম্ভাব্য হামলা বন্ধে তেহরানকে সন্তুষ্ট করতে ইউএই উদ্যোগ, আমিরাত থেকে ইরানে মূল্যবান উপহার প্রেরণ। যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেটে হারিকেন লালার প্রভাবে বন্যা, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ায় একজনের মৃত্যু, 1 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ, চিকিৎসা তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠনের তাগিদ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।